ঈশ্বর প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। আপনি এত দূর থেকে আমার কৃষি জমি ভিজিট করে আসছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো গ্রিসে আসার পরে আমি নার্সারিতে কাজ করছি 5-6 মাস। তখন থেকে আমার শিক্ষা কীভাবে চারা থেকে বীজ বপন করে চারা করতে হয়, গাছ করতে হয়। তারপর স্পেনে এসে আমি মন থেকে চেষ্টা করছিলাম স্পেনে করার কৃষি, বাট প্লেসমেন্ট কার্ড পাই না, করতে হয় নাই। পর্তুগালে যখন আমি 2022 সালে আসলাম, দেখা গেল যে পর্তুগালের আইনকানুন খুবই একটা সহজ। যেমন পাসপোর্ট দিয়েই আমি কোম্পানি করছি আমার রেসিডেন্ট কার্ড পাওয়ার আগে। তারপরে দেখলাম যে পর্তুগিজ ভাষা স্পেনের ভাষার লগে ল্যাঙ্গুয়েজের লগে মিল আছে, সেই জন্য আমি সহজে রাতারাতি কোম্পানি করতে পারছি এবং এই প্রজেক্টগুলো করতে পারছি। দর্শক, স্বাগত জানাচ্ছি পর্তুগাল থেকে। আজকে আমরা লিসবন থেকে 200 কিলোমিটার দূরে পর্তুগালের যে দক্ষিণাঞ্চল রয়েছে আলেন্তেজো অঞ্চল, সেই আলেন্তেজো ওরিক নামে একটি শহরে আমরা আসছি। মূলত অনেকেই জানতে চান, গত 2-3 বছর আগে আমি পর্তুগালের এগ্রিকালচার নিয়ে বেশ কিছু ভিডিও করেছি এবং সেগুলোতে বেশ সাড়া পড়েছে। আপনারা এই ধরনের অনেকেই এই ধরনের ভিডিও আরও করার জন্য অনুরোধ করেছেন বা বিভিন্ন কমেন্ট সেকশনে আপনারা জানিয়েছেন। তারই প্রেক্ষাপটে আজকে আমরা চলে আসলাম পর্তুগালের দক্ষিণাঞ্চল। এখানে আমরা এখন একটি এগ্রিকালচার ফিল্ডে রয়েছি, অর্থাৎ একটি ফার্মে রয়েছি। যে ফার্মটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে নর্মালি এটি পর্তুগালের আঞ্চলিক যেই শাকসবজি বা ফলমূল রয়েছে সেটির উৎপাদন আসলে মূলত করছে না, সেটি আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি আমাদের বাংলাদেশের যে শাকসবজি রয়েছে সেগুলো এখানে উৎপাদন করছেন। গত 3 বছর থেকেই। 2 বছর আগেও আমি এখানে একবার এসেছিলাম, তখন দেখেছিলাম যে মাঠটি একেবারে পরিপূর্ণ ছিল বিভিন্ন শাকসবজিতে। আজকে 2 বছর পরে আবারও ওনার সাথে কথা বলবো, আমরা ওনার কাছ থেকে জানবো উনি কিভাবে শুরু করেছেন এই ফার্মটি, বর্তমানে কি কি উৎপাদন করছেন এবং কতজন কাজ করছেন, পাশাপাশি এই শাকসবজিগুলো তিনি কোথায় বিক্রি করছেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমরা স্বাগত জানাচ্ছি জাকারিয়া ভাইকে। জাকারিয়া ভাই, ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে আপনার ফার্ম ভিজিট করার সুযোগ দেওয়ার জন্য। তা আমি 2 বছর আগে আপনার এখানে একবার আসি, আপনার নিশ্চয়ই মনে আছে। সেবারে আমরা অনেক কিছুই দেখেছিলাম যে আপনার এই ফিল্ডটিতে তখন আপনারা নতুন নিয়েছেন, তারপরেও সেই সময় একেবারেই প্রায় 8-10 ধরনের বাংলাদেশি শাকসবজিতে পরিপূর্ণ ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের শাকসবজি আপনি ফলিয়েছেন বা বপন করেছেন। তো আপনার কাছ থেকে জানবো আসলে পর্তুগালে বাংলাদেশি শাকসবজি উৎপাদনে আপনার আগ্রহ হলো কেন, বা এটি কেন আপনি শুরু করলেন? এখানকার লোকাল যেই প্রোডাক্ট রয়েছে, ফলমূল অথবা যে সকল কৃষি পণ্য রয়েছে সেগুলোতে না গিয়ে বাংলাদেশি পণ্যতে আপনি কেন আগ্রহী হলেন? মূলত আমি 3 বছর হয় পর্তুগালে। 3 বছর আগে যখন আমি এই পর্তুগালে আসলাম, তখন আমি ফিল করছি, তখন আপনি আসছিলেন, তখন থেকেই আপনার সাথে রাসেল ভাইয়ের সাথে পরিচিত। আবার 3 বছর পরে আবার আসছেন, আবারও স্বাগতম আমার ফিল্ডে আপনাকে। তো মূলত আমি বাংলাদেশি শাকসবজি করার উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্য এটাই। এখানে এই পর্তুগালে বিশেষ করে এশিয়ান অনেক মানুষ আছে, শুধু বাংলাদেশি নয়, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপালি, সেম আমাদের মতো শাকসবজি তারা খায়। তখন আমি যখন এই এলাকায় আসি, গ্রাম অঞ্চলে কোনো কৃষি উদ্যোক্তা ছিল না, আমাদের দেশীয় এবং এশিয়ান কোনো উদ্যোক্তা ছিল না। এই বিধায় আমি প্লাস পয়েন্ট আমার মন থেকে আমি বের করছি যে যদি আমি একটা বাংলাদেশি এশিয়ান সবজির ফিল্ড করি, অবশ্যই আমি সবাইকে দিয়ে রাখতে পারবো এবং একটা ইনভেস্ট করলে আমি লাভবান হতে পারবো। তো মাশাআল্লাহ, যেই কথা সেই কাজ। আমি আল্লাহর উপর ভরসা রেখে শুরু করে প্রথম আমি এই ফিল্ডেই করছি। এখানে আপনি আসছিলেন, প্রথম বছর আমি প্রায় 70,000 ইউরো প্লাস আমি বিক্রি করছি। আমার ইনভেস্ট হইল প্রায় 30,000। তাই তো প্রায় আমার ভালো একটা ইনকাম করতে পারছি। এই থেকে আমার শুরু। তারপরে এখন আমার 2 নম্বর ফিল্ড এইদিকে আছে, আর 4.5 হেক্টর, এটা 1 বছর হয়ে নিছি। তো আল্লাহর রহমতেই কি আমার উদ্দেশ্য, এখানে যত ধরনের বাংলাদেশি সবজি আছে, এশিয়ান সবজি আছে, আমি সব ধরনের প্রোডাক্ট করতেছি। এই বছর ওয়েদারের কারণে একটু গাছগুলো একটু ছোটো ছোটো লাগতেছে, বাট এখন 2 সপ্তাহ পর থেকে আমি সব ধরনের সবজি বিক্রি করতে পারবো। আর এখন লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, এগুলো মোটামুটি আমি দোকান দিতেছি, এখন থেকে শুরু হয়ে গেছে। তো দেশ বিদেশ থেকে বলতে কি আপনার নিজের দোকান নাকি বাইরে? না, অবশ্যই আমার নিজের দোকানও ছিল মিল কমপ্লেক্সে। দোকানটা আমি সাইডে দিচ্ছি, এখন যে সেন্ট্রো কমার্শিয়ালে আমার কোম্পানির নামে দোকান ছিল। 2-3 মাস আমি দোকানটা বিক্রি করে এসেছি, কারণ দোকানে আমি সময় দিতে পারতেছি না।
ফিল্ডে আমার না থাকলে কাজ হয় না। এই কারণে আমি আমার বাংলাদেশি এক ভাইকে আমার দোকানটা দিয়ে দিচ্ছি, ওকে। বিক্রি করছি মূলত। এখন আমি ফিল্ড নিয়ে কাজ করতেছি। তার মানে আপনার যে শাকসবজি উৎপাদন করেন সেগুলো এখানে হোলসেল দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এখন আমি বর্তমানে হোলসেলে লিসবন এবং এই ওরিক এলাকায় যত দোকান আছে ওদিমিরা এশিয়ান সব দোকানে আমার প্রোডাক্ট যায়। তো আগামী মাস কিন্তু থেকে বড় প্লাস পয়েন্ট যে শুধুমাত্র বাংলাদেশিরাই না, দক্ষিণ এশিয়া সহ অবশ্যই এশিয়ারও এশিয়ান বড় একটা অংশ আমাদের মতো শাকসবজি তারা পছন্দ করে। এই এশিয়ানদেরকে নিয়ে আমার মূলত আমার এই ফিল্ড করা, কারণ যেহেতু নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আমরা সেম খাবার খাই, সবজি তো সবাই এটা পছন্দ করে। যেমন ভেন্ডি আছে, কাঁচামরিচ আছে, শাকসবজি আছে। আপনি বলছিলেন যে প্রায় প্রথম বছর 70,000 ইউরোর মতো আপনি শাকসবজি সেল করেছেন, সেটি হচ্ছে 1.5 হেক্টর থেকে না, 3 হেক্টর? 3 হেক্টর থেকে। 3 হেক্টর প্রথমে থেকে। আমার সাথে পার্টনার ছিল, বাট এখন পার্টনার নেই। যে পার্টনার ছিল তার আলাদা, আমার আলাদা। আচ্ছা আচ্ছা। তারও দুইটা ফিল্ড অর্থাৎ আছে। 3 এখন হেক্টরকে আপনারা দুই ভাগ করে এখন আপনার হচ্ছে এখন এই 1.5 হেক্টর, ওনার হচ্ছে 1.5 হেক্টর। এই পুরান ফিল্ডে আমার 1.5 হেক্টর আছে, আর এটার পাশেই যে আমি নিছি একটা নতুন এটা, field হ্যাঁ দেখাচ্ছেন, নতুন ফিল্ডে আমার 4.5 হেক্টর। 4.5 হেক্টর। সেটিতে কি উৎপাদন শুরু করেছেন কিনা? সেটাও আপনার এই এশিয়ান প্রোডাক্ট। বিশেষ করে এখানে প্রায় 20,000 মরিচের চিলির চারা আমি রোপণ করছি। আচ্ছা। আর সিসিঙ্গা আছে, মিষ্টি কুমড়া আছে, এগুলো। ভবিষ্যতে কি এই দুটির বাইরে আরো কোনো ফিল্ড করার ইচ্ছা আছে কিনা? না। বা যারা অন্য বাংলাদেশি ভাইরা আছে যে আসলে কোথায় করবে কি করবে, অনেকেই কিন্তু চাচ্ছে যে কৃষিতে উদ্যোগ নিয়ে আসার জন্য। এক্ষেত্রে কি আপনার কোনো চ্যালেঞ্জ মনে করতেছেন কিনা যে এরকম যদি আরো 5-7টা ফিল্ড হয়, এই ক্ষেত্রে যে মার্কেটের যে চাহিদা আছে সেটা কি ওভার হয়ে যাবে, নাকি এখনো মার্কেটে আসলে একটা ঘাটতি আছে যে না আরো যদি 2-4-5-10টা ফিল্ড হলেও আপনাদের কোনো চ্যালেঞ্জ আসবে না, কিনা? আমার কোনো ঘাটতি পড়ে নেই, বাট এই কৃষি একটা জিনিস হলে যদি নিজে কাজ জানে তাহলে এই কৃষি করতে পারবে, কিন্তু এত সহজ না। মানুষের যাই বলুক যে যদি যে কোনো জিনিস যদি নিজের স্পেস না থাকে, অভিজ্ঞতা না থাকে, পারবে না টিকতে। কারণ এখানে মাসের মাস জমি ভাড়া দিতে হয়, এবং যারা ওয়ার্কার আছে তাদের ট্যাক্স দিতে হয়, এবং একটা স্যালারি তো অবশ্যই আছে। সেটি ছাড়াও যেমন একটি চারা, সেটি কি উপরে লাগাবে নাকি নিচে লাগাবে, সেটি পানি কম খায় না বেশি খায়, কখন সেটিতে মূলত কীটনাশক দিতে হবে, এগুলা যত্ন আছে, পরিচর্যার যে বিষয়টি, মূলত সেটি আমরা আসলে অবশ্যই অভিজ্ঞতা ছাড়া সেটি সম্ভব না। চারাগুলা করি আমরা গ্রিন হাউসের ভিতরে। প্রথম আগে বীজ বপন করি, প্রায় গ্রিন হাউসের ভিতরে আমরা 2 মাস পর্যন্ত রাখি। তারপর যখন গরমের ওয়েদারটা চেঞ্জ হয় তখন আমরা জমিনে বপন করি। তো এটা অনেক ট্যালেন্ট, সহজে চাইলে হয় না। যেমন এই বছর ওয়েদারের কারণে আমার এটি এই আসলে জমিটা মানুষ আপনারা জানতে দেখতে চায়, পাচ্ছেন, আমি এটি 3 বার মানুষ- চারা লাগাইছি, আচ্ছা। 2 বার মরে গেছে। আমি অনেক বড় একটা লসে আছি, বাট আল্লাহর রহমতে এখন আমি আবার লাগাইছি। যেমন এখন এগুলো আমরা নতুন দেখতে মানুষ, পাচ্ছি যে সব জায়গায় চারা এবং বীজ। এগুলো চাইলে সবাই পারবে না, কারণ আমি 3 বার লাগানোর পরে। আপনার এই অভিজ্ঞতাটা কি দেশ থেকে নেওয়া নাকি ইউরোপের কোনো দেশে আপনি এই অভিজ্ঞতাটা নিয়েছেন? দেশে মূলত আমি আমার বাড়ির আঙ্গিনায় ফুল গাছ লাগে, এগুলো আমার একটা শখ করে আমি লাগাইতাম টমেটো গাছ। দেশে আমি কৃষি কাজ করি না, কিন্তু গ্রিসে আসার পরে আমি নার্সারি বলে নার্সারিতে কাজ করছি 5-6 মাস। তখন থেকে আমার মানে শিক্ষা কীভাবে চারা থেকে বীজ বপন করে চারা করতে হয়, গাছ করতে হয়। তারপর স্পেনে এসে আমি মন থেকে চেষ্টা করছিলাম স্পেনে করার কৃষি, বাট প্রেসিডেন্ট কার্ড পাই না, করতে হয় নাই। পর্তুগালে যখন আমি 2022 সালে আসলাম, দেখা গেল যে পর্তুগালের আইনকানুন খুবই একটা সহজ। যেমন পাসপোর্ট দিয়েই আমি কোম্পানি করছি আমার রেসিডেন্ট কার্ড পাওয়ার আগে। তারপরে দেখলাম যে পর্তুগিজ ভাষা স্পেনের ভাষার লোকের ল্যাঙ্গুয়েজের অনেক মিল মিল আছে। আছে। সেই জন্য আমি সহজে রাতারাতি কোম্পানি করতে পারছি এবং এই প্রজেক্টগুলো করতে পারছি। আমাদেরকে অনেকেই বলে যে আমার তো দেশে কৃষিকাজের অভিজ্ঞতা আছে, আমি পর্তুগাল গিয়ে এরকম ফার্ম শুরু করতে চাই। আসলে কি এটা সম্ভব, নাকি আগে আসার পরে তাদেরকে নির্দিষ্ট ফার্মে নির্দিষ্ট কিছুদিন কাজ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে এখানকার মাটি, এখানকার ওয়েদার, এখানকার যেই কীটনাশক থেকে শুরু করে আসলে অনেক নলেজের তো বিষয় আছে। এটা কি অবশ্যই। আসলে এটা কি সহজ বিষয়টা, নাকি দেশ কতদিন থেকে- একজন মানুষ মনে করেন যে ধরেন আপনার সাথে যদি একটা মানুষ কতদিন থাকলে সেই এই বিষয়গুলোর একটি আইডিয়া পাবে? ডিফারেন্স অনেক কিছু আছে। যেমন বাংলাদেশের মাটি আর আমাদের ইউরোপের মাটি ডিফারেন্স। আমাদের দেশে 100% মাটি পিওর মাটি, কিন্তু এই পর্তুগালে বা ইউরোপের দেশে 50% মাটি আছে আর 50% আপনার পাথর বালু। এই জন্যে অনেক কিছুই ডিফিকাল্ট। কেউ যদি করতেছে আগে শিক্ষার অনেক কিছু আছে। রাইট। মানুষের হয়তো বলতে কোনো কিছু নেই, আরও নতুন অনেকেই ফিল্ড নিচে করতেছে, আবার কেউ ছাড়তেছে। কিন্তু আমি তো আছি 3 বছর ধরে আছি, আমার ফিল্ড এবং কি বাড়তেছে, আপনি বাড়াচ্ছেন? আমার ফিল্ড বাড়তেছে ইনশাল্লাহ। আমি যতদিন পর্তুগালে থাকবো আশা করি আমার ফিল্ড থাকবে, কারণ এটা আমার একটা
ফ্যাশন অথবা আপনার ফ্যাশন এবং যে আমার skill, মন থেকে আপনার- আমি একটা আপনার একটা জি, দক্ষতা জি, রয়েছে দক্ষতা এবং নিয়ে আমি আপনি, করতেছি। আপনি জানেন, যেমন আমার নিজের কাজ আমি নিজে করতে জানেন পছন্দ আপনার করি। কাজটা। বললেন? বর্তমানে আমার 7 জন আছে পার্মানেন্ট, আর আমার সবাই কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। আর আগামী মাস জুলাই থেকে, এটা জুন চলে, জুলাই থেকে আমার যেমন ভেন্ডি পালা শুরু হবে, হুম। এরপরে আপনার শাকসবজি চিলি তুলতে হবে, তখন কমসে কম আমার 15 জন লোক লাগবে, পার্মানেন্ট 15 জন লাগবে। ঠিক আছে, ধন্যবাদ জাকারিয়া ভাই। আপনার যে উদ্যোগ এবং ব্যবসা সেটির আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আপনাকে দেখে হয়তো আরও আমাদের বাংলাদেশ কমিউনিটির অনেকেই উদ্বুদ্ধ হবে এই ধরনের উদ্যোগ নিয়ে আসতে, যেহেতু আপনার কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে এখানকার ইনভেস্টমেন্ট যতটুকু আমরা আপনার করেছেন তার থেকে রিটার্ন অনেক বেশি পেয়েছেন। মূল যে বিষয়টা সেটা হচ্ছে কারো যদি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে সেটিকে কাজে লাগিয়ে এখানে এই ধরনের ফিল্ড করা সম্ভব, এবং আমরা যারা বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার যে সকল অভিবাসী রয়েছে তাদেরকে আমাদের দেশীয় শাকসবজি পেতে আপনারা যে সহযোগিতা করতেছেন, আমরা আসলে সত্যিই কৃতজ্ঞ। যে আগে আমরা হয়তো বাংলাদেশের এক্সপোর্টের জন্য আমরা অপেক্ষা করতে হতো যে কবে আসবে, তখন আমরা হয়তো বাংলাদেশের কাঁচামরিচ, টমেটো, বেগুন বা যে কোনো ধরনের শাকসবজির জন্য অপেক্ষা করতে হতো, কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই কিন্তু আমরা সিজনাল যত কিছু আছে সব কিছুই সহজে পাচ্ছি। তার জন্য বিশেষ ধন্যবাদ। এবং যারা ভবিষ্যতে উদ্যোগ নিয়ে আসতে চাইবে, আশা করি হয়তো আপনাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা টেকনিক্যাল সাপোর্ট দিবেন, এবং তাদের যে অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন, তাদেরকেও আপনাদের মতো সফল হতে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। অবশ্যই রাসেল ভাই, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। কারণ লিসবন থেকে ওরিকশোর প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি, আপনি এত দূর থেকে আমার জমিন, কৃষি জমি ভিজিট করে আসছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমার কাছ থেকে শিক্ষা যারা নিতে চায়, আমি অবশ্যই শিক্ষা দিই, কারণ